ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভসকে সংক্ষেপে ফরেক্স রিজার্ভও বলা হয়। এর অর্থ হচ্ছে বৈদেশিক মুদ্রা সঞ্চয়। এখান থেকে মাত্র 2 থেকে 3টে প্রশ্ন আশা করা যায় এবং এটা মুখস্থ রাখা খুব সহজ। সব থেকে পপুলার প্রশ্ন এখান থেকে যেগুলো দেই, যেমন হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা মেনটেন কে করে? আরবিআই। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কম্পোজিশন কি, অর্থাৎ কি কি নিয়ে গঠিত? 4টা জিনিস এখানে উল্লেখ করা আছে। 4টা জিনিস: ফরেন কারেন্সি অ্যাসেটস অর্থাৎ বৈদেশিক মুদ্রা, গোল্ড এবং বা হচ্ছে সোনা, এসডিআর এর ফুল ফর্ম স্পেশাল ড্রয়িং রাইটস, এই জিনিসটার নিচে আলোচনা করা আছে হোয়াট ইজ এসডিআর। আর হচ্ছে আরটিপি বা রিজার্ভ ট্রাঞ্চে পজিশন বলা হয়, আরবিআই যে রিজার্ভ পজিশন যেটা সঞ্চয় থাকে আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে এটা রাখা থাকে। তো এই 4টা অপশানে উল্লেখ থাকে, বলা হয় কোনটি বা কোনগুলো ইত্যাদি। 4টা মুখস্থ রাখলেই হবে। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই 4টা যে কম্পোজিশনের মধ্যে সব থেকে বেশি ওয়েটেজ কার? 4টার মধ্যে ফরেক্স রিজার্ভে সব থেকে বেশি কোনটা থাকে? সেটা হয়ে গেল ফরেন কারেন্সি অ্যাসেটস, বৈদেশিক মুদ্রা। এই পপুলার কোশ্চেনের মধ্যে মাত্র 3টে আর কি আশা করা যেতে পারে, যে ফরেক্স রিজার্ভ কে হেল্ড করে, কে মেনটেন করে, কম্পোজিশনগুলো কী কী এবং সব থেকে বেশি কী। এখন নিচে এসডিআর বা আরটিপি সম্বন্ধে একটু আলোচনা করা আছে, তো ওখান থেকে মূলত নলেজ বেশি কাজে লাগবে। এছাড়া কিছু প্রশ্ন দিতেও পারে, যেমন এসডিআর আইএমএফের একটা কারেন্সি বলা যেতে পারে। প্রত্যেক দেশের যেমন নিজস্ব কারেন্সি থাকে, তেমনই আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নিজস্ব কারেন্সি এসডিআর। তো সেটা কোন কোন বৈদেশিক মুদ্রাগুলোর ভ্যালু ধরে করা হয়, তো এগুলো মোটামুটি দিতে পারে। আর আরটিপির ক্ষেত্রে একটা পার্সেন্টেজের হিসেব আছে। কয়েকটা জিনিস মনে রাখাই যাবে, খুব ছোট্ট এটা একটা নোটস এবং খুবই ইম্পর্ট্যান্ট। তো সবগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো পড়লেই হবে। ডেফিনেশনটা আমি এই কারণে দিয়েছি যে ফরেক্স রিজার্ভটা কি একটু জানা দরকার। এখানে বলা আছে যে ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ, স্যার রিজার্ভ বৈদেশিক মুদ্রা সঞ্চয়, এটা হলো একটা সঞ্চয়। রিজার্ভ অ্যাসেটস হেল্ড বাই সেন্ট্রাল ব্যাঙ্ক। সেন্ট্রাল ব্যাঙ্ক বলতে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইন ফরেন কারেন্সি, বৈদেশিক মুদ্রা হিসেবে রাখা হয়, কিন্তু বৈদেশিক মুদ্রা ছাড়াও আরও 3টে জিনিস নিচে এখানে বলা আছে। ইউজ টু ব্যাক লায়াবিলিটি, লায়াবিলিটি বলতে বিদেশ থেকে হয়তো লোন নিয়ে রেখেছে অন দেয়ার ওন ইস্যুড কারেন্সি। তো আমেরিকা থেকে হয়তো ডলারে লোন নিয়েছে, তো ডলারেই আর কি ফেরত দেওয়া, বা অন্যান্য দেশ থেকে যদি অন্য ইউরোতে নিয়েছে তো ইউরোতে ফেরত দেওয়া। এছাড়াও অ্যাজ ওয়েল অ্যাজ টু ইনফ্লুয়েন্স মনিটারি পলিসি, আর্থিক নীতির উপরেও এর কিন্তু একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আছে। এক্সচেঞ্জ রেট যেটাকে বলা হয়, বৈদেশিক বিনিময় মূল্য, এটা ডলারের সাপেক্ষে টাকার মূল্য, একটা পরোক্ষ প্রভাব আছে, তার উপর ইনফ্লুয়েন্স ডিপেন্ড করে ইত্যাদি। এইভাবে কিন্তু একটা ভালো প্রভাব আছে। এছাড়া ক্রাইসিস, দেশের ক্রাইসিস ডিফেন্ড করতেও কিন্তু এটা কাজে লাগে। তো যাই হোক, নেক্সট এতে আমরা কম্পোজিশনে আসবো। একবার বলা হলো, আমি আরও একবার বলে দিচ্ছি। সব থেকে মূল জিনিস এটাই কম্পোজিশন, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইনক্লুড করে 4টা জিনিস: ফরেন কারেন্সি অ্যাসেটস এফসি অর্থাৎ বৈদেশিক মুদ্রা, এক কথায় ডলার, ইউরো ইত্যাদি; গোল্ড, সোনা। এমন একটা জিনিস, একটাই কনসেপ্ট, যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে বৈদেশিক মুদ্রা সঞ্চয় খাতে এমন জিনিস রাখা হবে যেটা গোটা ওয়ার্ল্ডে চলবে। আমরা যদি ওখানে রুপি রাখি, রুপি কিন্তু ইন্ডিয়া ছাড়া বা হয়তো নেপাল ইত্যাদি এছাড়া অন্য জায়গায় কিন্তু আমরা ধরে নিতে পারি ভারত ছাড়া কোথাও চলবে না রুপি। কিন্তু বৈদেশিক মুদ্রা সেটা সব জায়গায় চলে। এবং সোনা এমনই একটা জিনিস যে সোনা সব জায়গাতেই চলবে, এমন নয় যে অমুক দেশে সোনা চলে না, অর্থাৎ গোল্ড রাখা যাবে। এসডিআর হচ্ছে আইএমএফের একটা কারেন্সি, অর্থাৎ গোটা ওয়ার্ল্ডে চলবে। আইএমএফও, আরটিপিও সেটাও কিন্তু আইএমএফেরই প্রত্যেক দেশের যে ফান্ড তার একটা অংশ। তো কনসেপ্ট একটাই, যে ফরেন এক্সচেঞ্জ হিসাবে এমন কিছু রাখা থাকবে যেটা গোটা ওয়ার্ল্ডে কিন্তু চলবে। তো এফসিএ, গোল্ড, এসডিআর এবং হচ্ছে এটা আরটিপি আর কি, রিজার্ভ ট্রাঞ্চে পজিশনে বলা হয় বা রিজার্ভ পজিশন। এই 4টা জিনিস মনে রাখতে হবে।
এখানে ব্র্যাকেটে বলা আছে যে এফসিএ ফরেন কারেন্সি অ্যাসেটস কনস্টিটিউট দ্য লার্জেস্ট কম্পোনেন্ট অফ দ্য ফরেক্স রিজার্ভ। এটা এখান থেকে প্রশ্ন দিই যে সব থেকে বড় কম্পোনেন্টে চারটার মধ্যে কোনটা, এফসিএ। বাস ওইটুকুই জানলেই কিন্তু হবে। এরপরে আচ্ছা, এখানে এফসিএ সম্বন্ধে একটু ডিটেলস বলা আছে, একটু জেনে রাখা ভালো। হোয়াট ইজ এফসিএ? এফসিএ বলতে কি, তাহলে আমরা শুধু ডলার বা ইউরো বৈদেশিক মুদ্রা বলছি, তো ডলার বা ইউরো ইত্যাদি আর কিছু থাকতে পারে কি না? তো এই ব্র্যাকেট উইদিন ব্র্যাকেটে দেওয়া আছে, কারণ একটু দেখা প্রয়োজন। তো এই লাইন থেকে তিনটে লাইন একটু দেখে নিতে হবে। এফসিএ কনসিস্টস অফ ইউএস ডলার, ইউএস ডলার থাকে, আর আদার মেজর নন ইউএস গ্লোবাল কারেন্সি। ডলার ছাড়া আরও যে ইউরো ইত্যাদি গ্লোবাল যে কারেন্সি যেগুলো গোটা ওয়ার্ল্ডে চলে সেগুলো থাকে। এটা একটু খেয়াল করবে। ইট অলসো কম্প্রাইজেস, মুদ্রা ছাড়াও কি কি থাকে, অফ ইনভেস্টমেন্ট ইন ইউএস ট্রেজারি বন্ড। ইউএস এর বৈদেশিক হয়তো কোনো বন্ড কিনে রেখেছে, তো সেই বন্ডের বিনিময়ে হয়তো বৈদেশিক মুদ্রা পাওয়া যাবে। সেই কারণে বৈদেশিক বন্ডগুলো কিন্তু এফসি এর মধ্যে পড়বে। বন্ড অফ আদার সিলেক্টেড গভর্নমেন্টস, ডিপোজিটস উইথ ফরেন সেন্ট্রাল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। বৈদেশিক ব্যাংকে যদি কোনো টাকা জমিয়ে রাখা যায় তাহলে সেটা কিন্তু বৈদেশিক মুদ্রাতে পাওয়া যেতে পারে, অর্থাৎ বৈদেশিক একটা টাচ থাকবে। অর্থাৎ সরাসরি ডলার আর অন্যান্য দেশের কারেন্সি ছাড়াও কিন্তু যে বিদেশের কোনো বন্ড কিনে রেখেছে অথবা বিদেশের কোনো ব্যাংকে আর কি ডিপোজিট রেখেছে ইত্যাদি একটু খেয়াল রাখা দরকার। এসডিআর নিয়ে এখানে একটু বলা আছে, তবে ডিটেলস নিচে লেখা আছে যে এসডিআর ইজ অ্যান ইন্টারন্যাশনাল রিজার্ভ অ্যাসেট, আন্তর্জাতিক এটা একটা রিজার্ভ অ্যাসেট, ক্রিয়েটেড বাই আইএমএফ এর তৈরি এটা, এবং অ্যালোকেটেড টু ইটস মেম্বার ইন প্রপোর্শন টু দেয়ার কোটা। তাদের নির্দিষ্ট কোটা থাকে, সেই কোটার অনুপাতে এটা তার মেম্বার কান্ট্রিগুলোকে অ্যালোকেট করা থাকে। ডিটেলস নিচে আছে। এখানে একটা আছে কম্পোজিশন, এফসিএ সব থেকে বেশি ওয়েটেজ, তারপরে গোল্ড, তারপরে আরবিআই উইথ আইএমএফ যেটা আরটিপি বলা হচ্ছে, তারপরে হচ্ছে এসডিআর। এখানে বেশি থেকে কম আর কি সাজানো আছে। এখানে আছে রিজার্ভস আর হেল্ড ইন মোস্টলি দ্য ইউএস ডলার। বৈদেশিক মুদ্রার মধ্যে মূলত ইউএস ডলার থাকে, এবং লেসার এক্সটেন্ট খুব অল্প পরিমাণে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ইউরো, ব্রিটিশের পাউন্ড স্টার্লিং এবং জাপানিজ ইয়েন থাকে। তাহলে মূলত ডলার থাকে, ডলার ছাড়া ইউরো, পাউন্ড এবং ইয়েন থাকে। এটা খেয়াল রাখতে পারলে ভালো। আচ্ছা, এবারে এসডিআই এর ডিটেলসটা। এসডিআর ক্রিয়েটেড বাই আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা তৈরি করে 1969 সালে, টু সাপ্লিমেন্ট ইটস মেম্বার কান্ট্রি, তার সদস্য দেশগুলিকে সাপ্লিমেন্ট করার জন্য। সদস্য দেশগুলির যে অফিসিয়াল রিজার্ভস, অর্থাৎ আমরা যেটাকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলছি, তো সেই রিজার্ভকে সাপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ তার অভাব পূরণ করার জন্য এটা তৈরি করা হয়েছে। ইট ইজ দ্য ইউনিট অফ অ্যাকাউন্ট ফর দ্য আইএমএফের অ্যাকাউন্টের ইউনিট, হিসেবের ইউনিট, অর্থাৎ এটাকে কিন্তু আমরা আইএমএফের এক ধরনের কারেন্সি বলতে পারি। অন্যান্য দেশের যেমন নিজস্ব কারেন্সি থাকে, আইএমএফের কিন্তু এটা কিন্তু একটা কারেন্সি। ভ্যালু অফ দ্য এসডিআর এর যে মূল্য, সেটা কিসের উপর ভিত্তি করে? বেস্ট অন এ বাস্কেট অফ কি ইন্টারন্যাশনাল কারেন্সি। বাস্কেট বলতে ঝুড়ি বলতে এখানে এই কারণে বলা হয়েছে যে ঝুড়িতে যেমন অনেক কিছু থাকে, তেমনি কয়েকটা কারেন্সি, কয়েকটা দেশের কারেন্সি নিয়ে এটার ভ্যালুটা ঠিক করা হয় বলে এটা বাস্কেটের সাথে তুলনা করা হয়েছে। বাস্কেট অফ কি ইন্টারন্যাশনাল কারেন্সি, আন্তর্জাতিক মুদ্রা, কয়েকটি আন্তর্জাতিক মুদ্রা নিয়ে এর ভ্যালুটা ঠিক করা হয়, এবং রিভিউড বাই আইএমএফ এভরি 5 ইয়ার্স। আইএমএফ প্রত্যেক 5 বছর অন্তর সেটা পুনর্মূল্যায়ন করে, অর্থাৎ রিভিউ করে, যদি চেঞ্জ করার থাকে তাহলে চেঞ্জ করবে। দ্য এসডিআর বাস্কেট নাও কনসিস্টস অফ দ্য ফলোয়িং 5 কারেন্সি। এসডিআর বাস্কেটে বর্তমানে কটা কারেন্সি আছে? 5টা। কোন কোন দেশের? ইউএস ডলার, ইউরো, রেন মিনবি এর অপর নাম চাইনিজ ইউয়ান, জাপানিজ ইয়েন এবং হচ্ছে ব্রিটিশ পাউন্ড। ওয়েটেজ সব থেকে বেশি কিন্তু ইউএস ডলারের 41.73, এবং সব থেকে কম ব্রিটিশ পাউন্ডের। সব থেকে বেশিটাই শুধু জেনে রাখলে হবে, খুব একটা ইম্পর্টেন্ট নয়।
সোফার, অর্থাৎ এখানে ডেট উল্লেখ করা আছে 2018 সালের 19 এপ্রিল এই পর্যন্ত এসডিআর, অর্থাৎ এসডিআর বলতে এখানে কিন্তু কারেন্সি ইউনিট, 204.2 বিলিয়ন এসডিআর, যেটা কার সমান 291 বিলিয়ন ইউএস ডলারের সমান হচ্ছে 204.2 বিলিয়ন ইউএস ডলার হ্যাভ বিন অ্যালোকেটেড টু মেম্বার্স। তার সদস্য দেশগুলিকে কিন্তু এই ডেট পর্যন্ত এত বিলিয়ন এসডিআর অ্যালোকেট করা হয়েছে, যার মধ্যে 182.6 বিলিয়ন এসডিআর অ্যালোকেট করা হয়েছিল শুধুমাত্র 2009 সালে। অর্থাৎ 1969 সালে তৈরি হলো, সেখান থেকে 2018 সাল পর্যন্ত টোটাল 204.2 বিলিয়ন এসডিআর সদস্য দেশগুলিকে দেওয়া হয়েছে তাদের প্রয়োজনে, কিন্তু তার মধ্যে 2009 সালেই শুধুমাত্র 182.6 বিলিয়ন ইউএস ডলার দেওয়া হয়েছিল। কেন? ইন দ্য ওয়েক অফ দ্য গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, তখন গ্লোবাল অর্থাৎ গোটা বিশ্বজুড়ে একটা অর্থনৈতিক মান্দা দেখা গেছিল, তো সেটাকে হ্যান্ডেল করার জন্যই এটা দেওয়া হয়েছিল। এই হলো এসডিআর। এরপরে হচ্ছে রিজার্ভ, আরটিপি যেটাকে বলা হচ্ছে, আরবিআই রিজার্ভ পজিশন, যেটা 4 নম্বরে ছিল, বা রিজার্ভ ট্রানজে পজিশন বা আরটিপি শর্টকাটে বলা হয়। এটা কি? ট্রানচে মানে এক কথা এখানে লেখা আছে এক জায়গায়, ট্রানচে মানে কিন্তু অ্যাকচুয়ালি ইনস্টলমেন্ট, হয়তো কিস্তিতে করে যেটা দেওয়া হয় সেটাই সোজা ভাষায়। তো ডিটেলসটা এবার আমরা দেখব যে রিজার্ভ ট্রানচে ইজ পোর্শন অফ দ্য রিকোয়ার্ড কোটা, একটা কোটা করা থাকে, তো তারই একটা অংশ অফ কারেন্সি, কত টাকার আর কি, দ্যাট ইচ আইএমএফ মেম্বার কান্ট্রি, প্রত্যেক সদস্য দেশকে, আইএমএফের সদস্য দেশকে কিন্তু প্রোভাইড দিতে হয়, টু দ্য আইএমএফকে দিতে হয়, দ্যাট ক্যান বি ইউটিলাইজড ফর ইটস ওন পারপোজেস, যেটা সে তার নিজস্ব উদ্দেশ্যেই কিন্তু ব্যবহার করতে পারে। কোনটা? এই আরটিপিটা কিন্তু পুরোটা, তার যে কোটার পুরোটা নয় কিন্তু, এটা খেয়াল রাখতে হবে। এটা সোজাভাবে যদি বলা যায় যে কোনো একটা দেশ যদি আইএমএফ এ মেম্বার হতে চায়, সাপোজ ইন্ডিয়া মেম্বার ছিল না, নতুন করে সে মেম্বার হতে চাইছে, তাহলে আইএমএফ করবে কি, ইন্ডিয়ার কিছু প্যারামিটার আছে যেটার পরের এতেই দেওয়া আছে, সেই প্যারামিটার উপর বেস করে একটা কোটা করবে যে ইন্ডিয়াকে আইএমএফ এ মেম্বার হতে গেলে এত টাকা লাগবে, জমা দিতে হবে, তো সেটাকে বলা হচ্ছে কোটা। তো তার একটা অংশ কিন্তু ইন্ডিয়া যে কোনো মুহূর্তে তার নিজের প্রয়োজনে ব্যবহারের জন্য নিতে পারবে। যেমন হয়তো আমরা ফিক্সড ডিপোজিট করে রাখছি বা এলআইসি করছি, তো আমরা বিভিন্ন প্রয়োজনে নিজেরই টাকা কিছুটা নিতে পারি, সেই রকম একটা বিষয়, একটা অংশ নিতে পারবে, কোনো সার্ভিস ফি লাগবে না, একটা নির্দিষ্ট অংশ, তার বেশি অংশ নিতে গেলে কিন্তু আবার সার্ভিস ফি লাগবে। তো যে অংশটা নিলে কোনো সার্ভিস ফি লাগে না সেটাকে বলছে রিজার্ভ ট্রানচে। পরের প্যারাতে আছে কোটাজ আর অ্যাসাইন্ড বাই আইএমএফ অ্যাকর্ডিং টু দ্য রিলেটিভ সাইজ। তো কোটাটা ঠিক করা হয় কিসের উপর ভিত্তিতে, সেটা এখানে উল্লেখ আছে জিডিপি। বিভিন্ন দেশের জিডিপি বিভিন্ন রকম, তো তার 50% ধরা হয়। ওপেননেসটা কি? ওপেননেসটা হচ্ছে এখানে লেখা আছে, ওপেননেস হচ্ছে টোটাল এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট বাই হচ্ছে জিডিপি, অর্থাৎ একটা দেশের যা এক্সপোর্ট ইম্পোর্ট হয় তাকে জিডিপি দিয়ে ভাগ করলে, ওই ভ্যালুকে জিডিপি দিয়ে ভাগ করলে যা হয় সেটাকে ওপেননেস বলা হয়। তো তার যে অ্যামাউন্ট দাঁড়াবে তার 30% হয়ে গেল 80%। ইকোনমিক ভেরিয়েবিলিটি, অর্থাৎ কোনো একটা বছরে জিডিপি ভালো, পরের বছর কমে গেল, পরের বছর আরও কমলো, বা তারপরের বছর বেড়ে গেল, অর্থাৎ একটা ভেরিয়েবিলিটি কিন্তু থাকে। এমন একটা বছর ধরে হিসেব করলো জিডিপি বেশি, কিন্তু দেখা গেল যে পরের বছর কিন্তু খুব কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ কয়েকটা বছরের ভেরিয়েবিলিটি দেখে একটা অ্যাভারেজ করে তার 15% ভেরিয়েবিলিটির উপর 15% ধরা হয়। এবং ইন্টারন্যাশনাল রিজার্ভস যা থাকে একটা দেশের তার 5%, এইগুলো প্যারামিটার ধরে কিন্তু কোটাটা ঠিক করা হয়। এখনো পর্যন্ত পরীক্ষায় এত ডিটেলস দেয়নি, তবে যদি জেনে রাখতে পারো তো ভালো হয়, নিজেরই ভালো লাগবে। কোটা, তো কোটা নিয়ে এতক্ষণ বলা হলো যে অ্যামাউন্টটা পেড করা হয়, এসডিআর অর স্পেসিফাইড ফরেন কারেন্সি প্লাস ওন কারেন্সি। তো যেটাকে বলা হচ্ছে যে ওন কারেন্সি, কোটার 75% ওন কারেন্সিতে থাকবে, এবং কোটার 25% থাকবে এসডিআর মানে এটা হচ্ছে আইএমএফ এর নিজস্ব কারেন্সি।
তো সেই 25%-এ কিন্তু যখন খুশি তুলতে পারি। এবং এবং যেহেতু এটা এসডিআরে ভ্যালুতে থাকে, এসডিআরে পাওয়া যায় এবং সেটা গ্লোবালি আর কি অ্যাকসেপ্টেড, সেই কারণে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে সেটা ধরা হয়। কেননা নিজস্ব টাকা হলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কিন্তু ধরা হবে না। আমি আগেই বলেছি যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে গ্লোবালি অ্যাকসেপ্টেড কারেন্সি থাকা চাই। তো টোটাল যে কোটা তার 75% ওন কারেন্সিতে থাকবে আর 25% থাকবে এসডিআরে অথবা স্পেসিফাইড ফরেন কারেন্সি, আইএমএফ স্বীকৃত কোনো ডলারে হতে পারে। বৈদেশিক কারেন্সিতে কিন্তু 25% থাকবে। একদমই ডিটেলস, এত বুঝতে কোনো প্রবলেম হলেও কোনো অসুবিধা নাই। আশা করছি যে পরীক্ষাতে আসবে না, জেনে রাখতে পারলে ভালো। আরটিপিটা কি দাঁড়ালো? তাহলে আরটিপি হচ্ছে টোটাল কোটা, সেখান থেকে ওন কারেন্সি আমরা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 75% বাদ দিয়ে দিলাম। তাহলে পরে থাকলো কত? কোটা থেকে 75% বলতে 25%, যেটা এসডিআর বা এটাকে ট্রানজিট পজিশন বলা হচ্ছে, সমান হচ্ছে কোটা থেকে ওন কারেন্সি বাদ দিলে ফরেন কারেন্সিতে পড়ে থাকলো বা এসডিআর, যেটা পেড ইনিশিয়ালি ফর মেম্বারশিপ। অর্থাৎ মেম্বারশিপ নিতে গেলে একসাথে পুরো কোটার যদি অ্যামাউন্ট নাও দিতে পারে, তাহলে 25% কিন্তু ইনিশিয়ালি তাকে জমা করতেই হবে। উইদিন ব্র্যাকেট লেখা আছে, দিস পোর্শন ক্যান বি অ্যাক্সেসড বাই মেম্বার কান্ট্রি অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। এটা আগেও বলা হলো, এই পোর্শন যেটা ইনিশিয়ালি জমা দিতেই হয়, সেটা যে কোনো মুহূর্তে নিজের দরকারে কিন্তু উইদাউট সার্ভিস ফি নিতে পারে, যে দিয়েছে আবার প্রয়োজন পড়লেও নিতে পারে। দিস ইজ এ পার্ট অফ ফরেক্স রিজার্ভ অফ এ কান্ট্রি। যেহেতু এটা বিদেশি বৈদেশিক মুদ্রায় জমা করতে হয়, সেহেতু এটা অবশ্যই ফরেক্স রিজার্ভের কিন্তু পার্ট। ইফ দ্য অ্যামাউন্ট বিং শট বাই দ্য মেম্বার, অ্যামাউন্টটা যেটা চাওয়া হচ্ছে মেম্বার দ্বারা, মেম্বার নেশন, ওই সদস্য দেশ দ্বারা, এক্সিডস ইট আরটিপি 25% বেশি যদি তার অ্যামাউন্ট প্রয়োজন পড়ে 30% বা 40% কোটার, সেক্ষেত্রে ইট বিকামস এ ক্রেডিট ট্রান্সে, অর্থাৎ একটা সার্ভিস ফি লাগবে। 25% পর্যন্ত রিজার্ভ টানছে এবং সেটা পেরিয়ে গেলেই কিন্তু ক্রেডিট টানছে। দ্যাট মাস্ট বি রিপেড ইন 3 ইয়ার্স উইথ ইন্টারেস্ট, অর্থাৎ 25% বেশি নিলে সেটা 3 বছরের মধ্যেই কিন্তু রিপে করতেই হবে এবং একটা ইন্টারেস্ট লাগবে। তাহলে এটা সোজা ভাষায় বলতে গেলে, মেম্বারশিপ নিতে গেলে একটা কোটা ঠিক করা হয়, সেই কোটার 25% বৈদেশিক মুদ্রায় জমা করতে হয়, 75% নিজস্ব মুদ্রায়। এখন 25% যেটা বিদেশি মুদ্রায়, সেটা যে কোনো মুহূর্তে নিজের কাজে সার্ভিস ফি ছাড়াই নিতে পারে, নিয়ে ব্যবহার করতে পারি, এবং ওটা বৈদেশিক মুদ্রায় থাকে বলে ওটা ফরেক্স রিজার্ভের পার্ট। এবং কিন্তু 25%-এর বেশি যদি প্রয়োজন হয়, যদি দাবি করে, তাহলে বাকিটার জন্য ইন্টারেস্ট লাগবে এবং 3 বছরের মধ্যে সেটা রিপে করতে হবে। ট্রান্সে ইনস্টলমেন্ট, সেটা আগেও বলা হলো। এই মোটামুটি শেষ। এরপরে শুধু একটা পয়েন্ট আছে যে অবজেক্টিভস অফ ফরেক্স রিজার্ভ। ফরেক্স রিজার্ভের উদ্দেশ্যটা কি? একটা দেশকে ফরেক্স রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন রাখতে হবে? সিম্পলি ভাষায় যে কেউ অল্প কিছু সঞ্চয় করে রাখতে চাই, যাতে হঠাৎ করে মান্দা সামাল দেওয়া যেতে পারে বা এমার্জেন্সি প্রয়োজন মেটানো যেতে পারে, সেই রকমই একটা উদ্দেশ্য। এছাড়াও আরও কিছু উদ্দেশ্য আছে, এখানে 3টে বলা আছে। এক হচ্ছে যে মেনটেন লিকুইডিটি। লিকুইডিটি বলতে এখানে পরিষ্কার ভাষায় টাকা লিকুইডিটি নিয়ে কারেন্সি নোটে আগে আলোচনা করা হয়েছে, যে যাকে যত তাড়াতাড়ি ক্যাশে পরিণত করা যায় লিকুইডিটি বেশি। লিকুইডিটি বলতে এখানে টাকা। তো অ্যাট ইকোনমিক ক্রাইসিস, অর্থনৈতিক মান্দা দেখা দিলে, টু পে ফর অ্যান্ড রিসিভ দ্য ইম্পোর্ট করতে গেলে আমেরিকা থেকে যে ইম্পোর্ট হচ্ছে তাকে তো রুপি দিলে হবে না, ডলার দিতে হবে, বা আরও বৈদেশিক থেকে যে ইম্পোর্টগুলো হচ্ছে, আমদানিগুলো হচ্ছে, তাকে ডলার বৈদেশিক মুদ্রাতেই আর কি দিতে হবে। তো ফরেক্স রিজার্ভ যদি না থাকে আর মান্দা যদি দেখা যায় এক্সট্রা, যদি আর বৈদেশিক মুদ্রা না থাকে, সেহেতু ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে। সেটা যদি বন্ধ না হয়, তো সেই কারণে অর্থনৈতিক মান্দার কারণে সেটা রিপে করা যেতে পারে এখান থেকে। 2 নম্বর হচ্ছে টু ফ্যাসিলিটেট দ্য স্মুথ এক্সচেঞ্জ অফ কারেন্সি। স্মুথ এক্সচেঞ্জ অফ কারেন্সি বলতে সবসময় কিন্তু ডলার থেকে টাকা বা টাকা থেকে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা থেকে ভারতীয় মুদ্রা থেকে অন্যান্য বৈদেশিক মুদ্রা একটা এক্সচেঞ্জের কিন্তু সবসময় প্রয়োজন থাকে। তো এটা স্মুথলি যাতে হয় বলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ করা থাকে। তো কন্ডাক্ট ট্রেড, ব্যবসা বাণিজ্য অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে সবসময় এটা লাগে, উইথ মিনিমাল ডিসরাপশন, মানে কোনো ব্যাহত ছাড়াই। অর্থাৎ বৈদেশিক মুদ্রা যদি না থাকে, ভারতে ডলার না থাকলে কেউ বাইরে যেতে গেলে রুপি থেকে ডলারে কনভার্ট করতে পারবে না, এরকম অসুবিধা হতে পারে। তো অর্থাৎ এক্সচেঞ্জ অফ কারেন্সি, স্মুথ এক্সচেঞ্জের জন্য এটা প্রয়োজন। 3 নম্বর, সেটা ডেফিনেশনে বলা ছিল, রিপে দ্য ফরেন ডেট। বৈদেশিক যদি কোনো ঋণ না থাকে, সেটা ওদেরই টাকায় রিপে করা যাবে। তো এই মোটামুটি এটা শোনার পরে নিজেরা একটু দেখার চেষ্টা করবে
এছাড়া রিলেটেড এমসিকিউ দেওয়া আছে, সেটাও দেখবে। এবং আমি আগেই বলেছি এখান থেকে প্রশ্ন খুব কমই দেই। আমি আর রিপিট করছি না, দেখো যতটা পারছো।